প্রধান ঢাকায় দিনেশ ত্রিবেদী ছুটছেন, শেখ হাসিনা নিয়ে কিছু কি বলছেন? আপনার কাছে প্রশ্ন। ধন্যবাদ। প্রধান ঢাকায় ছিলেন এবং মূলত ডিজিএফআই এর আমন্ত্রণে গিয়েছিলেন। তারপরে প্রধান পরাজয় তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দেখা করেছেন, কথা বলেছেন। সাধারণত আমার প্রধান তিনি আমার মনে হয় বহুকাল বাদে ঢাকা গেলেন, মানে অতি সাম্প্রতিক সময়ের মধ্যে দেখিনি মানে র চিফকে যেতে। ফলে আর এবারে চিফের যাওয়াটা কি করে যেন জানি না, একটা মানে ব্যাপক প্রচার হয়েছে, মানে সেই গতকাল রাত থেকে প্রচার শুরু হয়েছে। আমার মনে হয় যে মানে হেন লোক সাংবাদিক নেই যে তার কাছে একটা মেসেজ পৌঁছায় যে পরাজয় 4 জনের একটি দল নিয়ে আসছে এবং তিনি তারপরে তার ডিজিএফআই এর সঙ্গে মিটিং। কেউ কেউ আবার দেখলাম একটু তির্যক মন্তব্য করেছেন, এনএসআই এর প্রধানের সঙ্গে বৈঠক করলেন না, শুধু ডিজিএফআই এর সঙ্গে বৈঠক করলেন। ডিজিএফআই এর আমন্ত্রণে গিয়েছিলেন এবং যদিও আনুষ্ঠানিকভাবে বলা হয় যে এটা নাকি একটা রুটিন বৈঠক, কিন্তু আমাদের সন্দেহ যে একটা সেন্সিটিভ কোনো ইনফরমেশন ছিল, যে ইনফরমেশনটা প্রধানমন্ত্রীর কাছে পৌঁছে দেওয়াটা জরুরি ছিল। এবং আপনাকে এটাও বলি আমি যে আপনি দীনেশ ত্রিবেদী যে ছুটছেন যেটা বলছেন, আচ্ছা, প্রধান তার দলবল নিয়ে রাত্রিবেলায় ফিরে এসেছেন দিল্লি, তিনি দিল্লি চলে এসেছেন ইতিমধ্যে। এবং দীনেশ ত্রিবেদীও দিল্লিতে আছেন, দিল্লি চলে এসেছেন। গতবার তিনি দিল্লি আসেননি, কিন্তু এবারে দিল্লি এসেছেন। কারণ এবারে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের সঙ্গে গতকাল যে তার বৈঠক হয়, সেই বৈঠকে একটা নির্দিষ্ট সময় কিন্তু একান্তে বৈঠক হয়েছে, আর কেউ ছিল না, তিনি এবং খলিলুর রহমান। এবং মানে তার সঙ্গে দীনেশ ত্রিবেদীর সঙ্গে ভারতীয় হাই কমিশনারও যারা যান তারাও ছিলেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে যে বৈঠক হয়েছে সেটাও পরে একান্ত বৈঠক, মানে একটা ডেলিগেশন লেভেল বৈঠক হয়েছে ঠিকই, যেটাতে আমাদের ডেপুটি হাই কমিশনার এবং অন্য পলিটিক্যাল কাউন্সিলর তারা ছিলেন। কিন্তু একটা সময় দীনেশ ত্রিবেদী একান্তে কথা বলে। এখন একান্ত কথা বলাটা দুজন মানুষের মধ্যে, তার থেকে খবর বেরিয়ে আসা বলতে আমি যেটুকু আপনারা সকলেই দেখেছেন, যে সমস্ত সাংবাদিকদের কাছে দীনেশ ত্রিবেদী বলেছেন এবং দীনেশ ত্রিবেদীকে যে তার যে তিনি বেরিয়ে এসে কথা বলেছেন, তার থেকে আমি অন্তত বুঝিনি যে শেখ হাসিনা নিয়ে কিছু ঘটছে কিনা। কারণ তিনি শেখ হাসিনা প্রসঙ্গে কোনো কথাই বলেন। একজন সাংবাদিক প্রশ্ন করেছিলেন, তাহলে কি ব্রিক্স সম্মেলনে কি তারেক রহমান যাচ্ছেন? তার জবাবে তিনি খুব দ্রুত চলে যাওয়ার সময় হয়তো বিমান ধরবেন বলে তাড়াতাড়ি যাচ্ছিলেন, তিনি খালি বলেছেন সবটাই ভীষণ পজিটিভ। মানে ব্রিক্স এর সম্মেলনে তারেক রহমান যাবেন কিনা তার জবাবে দীনেশ ত্রিবেদী সেই জবাব না দিয়ে বলেছেন অত্যন্ত পজিটিভ ঘটনা ঘটছে। এটা গেল এক। আর দ্বিতীয়ত আপনাদের পররাষ্ট্রমন্ত্রী যা ব্যাখ্যা করেছেন, যেটা বাংলাদেশে নানা ধরনের বিভ্রান্তি চলছিল, তার অনেকটা তিনি ক্লিয়ার করেছেন। যেটা হচ্ছে যে ওই ব্রিক্স সম্মেলনে আমন্ত্রণটা কেন প্রধানমন্ত্রীকে করা হয়নি, কেন ব্রিক্স এর বিমস্টেকের সভাপতিকে করা হয়েছে, এগুলো হাস্যকর যুক্তি ছিল। যদি কারণ ব্রিক্স এর সভাপতি বিমস্টেকের সভাপতিকে আমন্ত্রণ করছেন, সেটা দুজনেই প্রধানমন্ত্রী। আর যেটাও খলিলুর রহমান ব্যাখ্যা করে বলে দিয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণ তারেক রহমানকে, সেটাও তো আমন্ত্রণটাও রয়েছে, সেটাও তো আমরা এখনো ডিসাইড করিনি, কোনোটাই ডিসাইড হয়নি। কিন্তু এখন দীনেশ ত্রিবেদী ছুটে এলেন, এই যে এত একান্তে কথা হয়েছে অনেকের সাথেই, সেগুলোর একটা নির্যাস তিনি দিল্লিতে পররাষ্ট্র মন্ত্রণালয় বা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কথা বলে একটা কোনো সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন আছে, যে সিদ্ধান্তটা একমাত্র প্রধানমন্ত্রী নিতে পারে। এখন সেইটার ক্ষেত্রে এখন বাংলাদেশের তরফ থেকে কতগুলো জিনিস সাংবাদিকদের বলে দেওয়া হয়েছে, রুটিন কিছু কথা। ওই শেখ হাসিনার প্রত্যার্পণ, প্রত্যার্পণ বলতে গিয়ে অবশ্য প্রথমে প্রত্যাবর্তন বলে ফেলেছিল, তারপরে আবার কারেক্ট করে প্রত্যার্পণ বলেছেন। তারপরে খুব সচেতন ভাবেই প্রত্যার্পণ শব্দটা হাদি হত্যাকারীদের ব্যাপারেও ব্যবহার করেছেন।
তো এখন এই প্রত্যাবর্তনের ব্যাপারটা আছে আর কি, আলোচনায় আছে, নেই যে তা না। এবং আমি যেটা জানি যে শেখ হাসিনার পক্ষ থেকে তারা আর কি যেটা মনে করেন যে, এবং শেখ হাসিনার পক্ষ থেকে আমি বলছি শেখ হাসিনাই মনে করেন যে তার ওখানে কোনো প্রশ্নই ওঠে না, তার জীবন হানির কোনো সময়, যদি না কোনো সন্ত্রাসবাদী গোষ্ঠী কোনো হানা দেয়। তারেক রহমান সরকার তার বিরুদ্ধে যেগুলো ওখানে বলা হচ্ছে সেগুলো কোনোটাই হবে না, মানে অর্থাৎ ফাঁসি টাসি ইত্যাদি ওগুলো কিছুই না। তারা বলছেন যে আমাদের একটা বিচার বিভাগীয় ব্যবস্থা আছে, তার এখানে আইসিটিটা যেটা ইউনূসের সময়ের যে আইসিটি, সেটাকে তার মানে কার্যত বর্তমান তারেক রহমান সরকারও মান্যতা দিচ্ছে। আইসিটি তো ভারত স্বীকার করে না, ভারত তো আইসিটি। সুতরাং তাছাড়া যে রায়টা হয়েছে সে রায়টার কথা সবাই জানে, যে ফাঁসি হয়েছে, কিন্তু রায়টা কি, কিন্তু মামুন সাহেব এখানে তো রয়েছেন, আপনি কি রায়টা পড়ে দেখেছেন, পেয়েছেন রায়টা? রায় আছে, আপনি হ্যাঁ রায় দেখেছি আমি, গতানুগতিক রায়। এখন তো রায়টা জাতিসংঘ সাক্ষীদের নামই দিচ্ছে না। এখন প্রশ্ন হচ্ছে যে রায়টা অসম্পূর্ণ, তো কি আমাদের দেশে কি হয়, সুপ্রিম কোর্টে বা আমাদের বাংলাদেশেও তাই, একটা রায় হওয়ার পর সেটাকে ওয়েবসাইটে আপলোড করা হয়, অথবা যারা পক্ষ, বাদী বিবাদী দুপক্ষই তার একটা সার্টিফাইড কপিও পেতে পারে। এক্ষেত্রে কেউ তো রায়টা দেখেনি, কিসের ভিত্তিতে ফাঁসি হলো, ফাঁসি তো হয়েছে সবাই জানতে পারছে, কিসের ভিত্তিতে হলো সেটাই তো কেউ জানে না। ভারত সরকার তো আর বহুদূর, কিন্তু জানিই না কিছু, বাংলাদেশের লোকেরাই জানে না, তো ভারত সরকার জানবে কি করে, অথচ সেইটাকে ভিত্তি করে বলে যাচ্ছে ওটা একটা ডোমেস্টিক কনস্টিটিউন্সি কে স্যাটিসফাই করার জন্য, এটা নয়। আসলে আপনি যেটা বলছেন যে সত্যি সত্যি দিদির সঙ্গে আমার কোনো কথা হয়নি, বলে গতবার যেমন আমার কথা হয়েছিল তখন উনি বলেছিলেন উনি কলকাতায়, এখন এবারে হয়তো দিল্লিতে এসছেন, আমি চেষ্টা করেছিলাম ফোনে কিন্তু পাইনি তাকে ফোনে। আজকে মনে হচ্ছে খুবই সেন্সিটিভ বিষয়ে কথাবার্তা হয়েছে। আর বাংলাদেশে কোনো একটা খুবই বড় ধরনের কোনো অঘটন ঘটার কোনো সংবাদ আমাদের গোয়েন্দাদের কাছে এসছে, এবং সেই বিষয়টা সম্পর্কে হয়তো প্রধানমন্ত্রীকে সতর্ক করতে এসেছিলেন, সরাসরি তারেক রহমানকেই সতর্ক করতে এসেছিলেন। কারণ অতীতেও আমাদের রয়ের প্রধানরা যখনই বাংলাদেশে যান, তারা গিয়ে সেই বঙ্গবন্ধুর সময় থেকে তারা সতর্ক করেছিলেন, কিন্তু সেই সতর্কতা বঙ্গবন্ধু শোনেন। পরবর্তীকালে শেখ হাসিনা অনেক সতর্কবার্তা শুনেছিলেন, আনফরচুনেটলি শেষ দিকটাতে আর হয়নি। কিন্তু তারেক রহমানকে আমার ধারণা এরকম কোনো সতর্কবার্তা, সেটা তারেক রহমানের ক্ষেত্রে ব্যক্তিগত নাও হতে পারে, অন্য অনেক কিছু হতে পারে, কিন্তু বাংলাদেশে যে অবাধ জঙ্গিদের যে ঘোরাফেরা ইত্যাদি দেখা যাচ্ছে, সেটা নিয়ে যথেষ্ট মানে ভারতের থেকেও ভারত মনে করছে বাংলাদেশই বিপন্ন হতে পারে, সেটা একটা বড় প্রমাণ, বড় কারণ প্রধানের ভিজিটের আর কি আমার মনে হয়। আমি এখনো আশা করছি যে তারেক রহমান হয়তো সফর করবেন, ব্রিক্স এর সম্মেলনে থাকার জন্য তিনি হয়তো আউটরিচ বলে যেটাকে ডাকা হয়েছে তাতে আসতে পারে। কারণ একটা জিনিস যাই না আগে বলেছি কিনা, এটা বারবার বলা দরকার, সেটা হচ্ছে যে তারেক রহমান বিমস্টেকের সভাপতি, কিন্তু তার ভেতরে আরো 6টি দেশ আছে, তাদের কি মতামত তিনি জানেন বা নিয়েছেন, যে এবং তাতে ভারতও আছে, মানে বিমস্টেকের যে সভাপতি তিনি ভারতেরও সভাপতি। এখন সেই সভাপতি তিনি যদি ব্রিক্সের সভাপতির আমন্ত্রণ জানিয়েছেন, সেখানে যদি না যান, এটা মনে হয় ব্রিক্সকে একটা উপেক্ষা করা হবে, অবজ্ঞা করা হবে, ভবিষ্যতে বাংলাদেশের জন্য সেটার জন্য পস্তাতে হতে পারে। ফলে আমার মনে হয় এটা বাংলাদেশের এস্টাবলিশমেন্টের মধ্যে আমি শুনেছি দুরকম মতামত আছে, একদল চান যে তিনি যান, আর একদল চান যে না, এই হাসিনার অজুহাতটা বড় অজুহাত কিনা আমি জানি না, হয়তো আমেরিকাদের কোনো চাপ আছে কিনা সেটাও জানি না, কারণ আমেরিকা তো ব্রিক্স কে পছন্দ করে না। ফলে ব্রিক্স, ভারত আমেরিকার সঙ্গে সম্পর্ক রেখেও ব্রিক্স এর মতো শিখর সম্মেলন ভারতেই অনুষ্ঠান তৈরি করবে, এটি কি বলেছেন আপনি? এবং আমার বক্তব্য হচ্ছে যে যখন ইউনুসও গেছেন নিউ ইয়র্কে কি যুক্তরাজ্যে, কিংবা পরবর্তীকালে ওই এনসিপির মন্ত্রীরা গিয়েছিলেন, তাদের প্রতি তো সেখানে আওয়ামী লীগ প্রকাশ্যে ডিম ছুড়েছিল, তাই না? তো তারা কি আমেরিকা
আমেরিকা বা যুক্তরাজ্যকে কোনো প্রতিবাদ জানিয়েছিলেন, নাকি তাদের ওখানে প্রতিবাদ জানানো যায় না, তাই না? ভারতে কিরকম কোনো তো ঘটনাই ঘটে। ভারতে আপনি যেটা দেখতে পাচ্ছেন যে শেখ হাসিনা বা কিছু নেতা তারা কোনো অজ্ঞাত স্থান থেকে কিছু ইউটিউব চ্যানেলে হয়তো বক্তব্য রাখছেন, ভাষণ দিচ্ছেন, যাই বলুন আর। কিন্তু সেটা তো মানে প্রমাণ সাপেক্ষ যে সেটা কলকাতা থেকে দিচ্ছেন নাকি লন্ডন থেকে দিচ্ছেন, এটা তো মানে বলা তো মুশকিল। তারা যে কলকাতায় আছেন এমন তো ঘোষণা করেন, এক আধজন ঘোষণা করেছেন কলকাতায় আছেন, কিন্তু তাদের তো কোনো দপ্তর খুলে রাজনীতি কোটা বলতে যা বোঝায় সেটা তো কখনো অ্যালাউ করেনি। কলকাতার রাস্তায় কোনো প্রতিবাদ মিছিলও তারা করে, তাই না? সুতরাং রাজনীতি করছেন বলতে তিনি একটা সাংবাদিক বৈঠক করেছেন, সেটাকে আপনি বলছেন সাংবাদিক বৈঠকে কি? সাংবাদিক বৈঠকে তিনি যে কথা গণমাধ্যমের ইন্টারভিউতে বলেছেন সেটার পুনরুক্তি করেছেন। দুই, সেটা হচ্ছে তিনি যে কথা বলেননি যে তিনি তারেক রহমান সরকারকে উৎখাতের জন্য ফিরছেন। তিনি বলেছেন আমি নিপীড়িত মানুষের পাশে দাঁড়ানো আমার কর্তব্য বলে আমি যাচ্ছি। আর তিন হচ্ছে আমি একটা রিকনসিলিয়েশন চাইছি, সংঘাত চাইছি না, এটাও তো বলেছেন। এরপরে বলবেন রাজনীতিটা কোথায়? আমি তো যাই না। এখন বাংলাদেশে এখন খলিলুর রহমান আমার মনে হয় সব থেকে বেশি ভালো, হয়তো যদি পররাষ্ট্র বিষয়ে তিনি অভিজ্ঞ হন, তিনি তো বন্দি মুক্তি বা বন্দি প্রত্যর্পণ চুক্তি তো ভালো করে পড়ে দেখেছেন। তাতে 11 নম্বর ধারাটা পড়লে তো সবাই জেনে যাবে যে না, কেন শেখ হাসিনাকে ভারত ফেরত দেবে না। সুতরাং ওটা বলার জন্য বলছেন মানে আপনার নিজের ডোমেস্টিক, মানে আপনি ওখানে উগ্রপন্থী, চরমপন্থী এবং জামায়াতের চাপে আছে। আমি তো শুনেছি যে, আমি জানি না, আপনি হয়তো কনফার্ম করতে পারবেন কোন ভাষায়, কি বিটিভির যাকে দায়িত্ব দেওয়া হয়েছে তিনি নাকি জামায়াত ইসলাম। শিল্প বা চলচ্চিত্র শিল্প সংগঠনের যাকে নাকি দায়িত্ব দেওয়া হয়েছে সেও নাকি জামায়াতের শিবিরের লোক। তো শিবিরের লোককে তারেক রহমান সরকার অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে, তার মানে কতটা চাপে আছেন ভাবুন। ফলে তাদের তো এই কথাগুলো বলতেই হবে। তাদের ধারণা হচ্ছে যদি চাপে না থাকি তাহলে এরা আবার রাস্তায় নেমে আমাদের উৎখাত করে দেয়। কিন্তু সেটা পারবে কি পারবে না সেটা তো পরের কথা, কিন্তু সেখানে কিন্তু তাদের রক্ষা কবচ হবে আওয়ামী লীগ, আর প্রয়োজনে রক্ষা কবচ হবে ভারতের যে কারণে গিয়েছিল। সুতরাং আমার মনে হয়েছে যেটা আপনি দেখছেন সেটা সঠিক চিত্র নয় বাংলাদেশের। নিশ্চয়ই অভ্যন্তরে আমার মতে কিছু ঘটনা আগামী দিনে ঘটতে পারে, সেটা সম্পর্কে সতর্ক করতেই কিন্তু অনেকে বলছেন যে আচ্ছা শেখ হাসিনার সেফ প্রত্যাবর্তন তার জন্য তারা ব্যবস্থা করতে গেছে, কারণ যেহেতু তারা আবার যারা গেছেন সেই টিমটা আবার প্রধানমন্ত্রীদের নিরাপত্তা দেখে। এসপিজি, স্পেশাল প্রোটেকশন গ্রুপ, স্পেশাল প্রোটেকশন গ্রুপ ভারতে একমাত্র প্রধানমন্ত্রীর জন্য নিরাপত্তা। তাহলে তারা যখন যাচ্ছেন হয় তারেক রহমানকে তারা সেই আশ্বাস দিচ্ছেন যে আপনাকে প্রধানমন্ত্রী সুলভ নিরাপত্তা ব্যবস্থা থাকবে, যেটা ভারতে এটা একমাত্র পান নরেন্দ্র মোদী, তার জন্য একটা স্পেশাল। মানে আগে আমাদের নিয়ম ছিল যে সাবেক প্রধানমন্ত্রীরাও পেতেন এদের নিরাপত্তা। সেইটা মোদী সরকার আসার পর সেই আইনটাকে পরিবর্তন করে এখন করা হয়েছে কেবলমাত্র সিটিং প্রাইম মিনিস্টারের জন্য। বাকি যারা প্রধানমন্ত্রী বা তার পরিবারের লোক তারা আর এই নিরাপত্তাটা পাবেন না। তাদের জন্য বিশেষ একটা কমান্ডো বাহিনী তৈরি করা আছে, তারা সিআরপিএফ, এসপিজি মতো নয়। এসপিজিটা খুবই উন্নত, দক্ষ, আধুনিক শিক্ষায় শিক্ষিত, আধুনিক রকম টেকনিকে শিক্ষিত একটা দল আছে, সশস্ত্র দল। তো তাদের জন্য ওখানে যাওয়াটা, সেই জন্য আমারও প্রথমে একটু খটকা লেগেছিল যে এসপিজি, কারণ এই পড়ার জন্য আবার এসপিজিও দেখেন। এবং তার সঙ্গে আরেকজনও গিয়েছেন সেকেন্ড ম্যান, যিনি তিনি এসপিজি, দ্বিতীয় জন এসপিজি, তৃতীয় জন একজন বাঙালি শৈবাল, তিনি রয়ের অফিসার, তিনি বাংলাদেশ ডেস্কের দায়িত্বে আছেন, বাংলাদেশ ডেস্ক দেখেন। চতুর্থ জনও তাই আর কি। ফলে এখন যেটা মনে হয়েছে আমার, ওই যে ওদের যাওয়াটা ফলে অনেকটাই, সেজন্য আমি আগ বাড়িয়ে কোনো জল্পনা বা কোনো স্পেকুলেশন এরকম কিছু করতে চাইছি না, কারণ সত্যি সত্যি আমার কাছে হার্ড নিউজ বলতে যদি বলেন তাহলে সেটা নেই। হার্ড নিউজ যেটা আছে যে এরা গেছেন সেটা সবাই দেখেছেন এই পর্যন্ত। এখন তার ফলে নানা রকম জল্পনা চলছে। ধরুন আমি দেখেছি আওয়ামী লীগ পন্থীরা মনে করছেন যে
শেখ হাসিনা ফিরে যাওয়ার পরে নিরাপত্তা ব্যবস্থা তৈরি করতে গেছেন, সেটার আমার কোনো কনফার্মেশন নেই, নিশ্চয়তা নেই। আবার কেউ উল্টো কথাও বলছেন যে তারা হয়তো অন্য কিছু বলতে গিয়েছেন। মানে আমি বলছি যে কি আলোচনা, গোয়েন্দা লেভেলের তথ্যকে প্রকাশ্যে আলোচনা করাটা খুব সমস্যা আছে, খুবই মুশকিল। অনেক সময় ওই যে জানতে পারলেও বলা যায় না, সেটা অফিসিয়াল সিক্রেটস এর মধ্যে পড়ে। ফলে আগামী দিনটা খুব ইন্টারেস্টিং, দেখা যাক এর মধ্যে দিনেশ ত্রিবেদী আরো নতুন কিছু আলোকপাত করবেন। আর একটা হচ্ছে আগামীকাল আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিং হওয়ার সম্ভাবনা আছে। ব্রিফিং এ তো এই জাতীয় সব প্রশ্নই উঠবে, ফলে তখন হয়তো একটা ভারত সরকারের মতামতটা জানা যাবে, যেটা অথেন্টিক হবে। পূর্ণিয়া স্যার, আজকে যদি দাদা একটু আমি আসছি আপনার ছোট্ট করে আমার আগ্রহ থেকে একটা জিনিস বলতে চাই। শেখ হাসিনা যে আসার কথা বলছেন এবং আওয়ামী লীগ নেতারাও আসার কথা বলছেন, আপনি কি ওপারে কোনো প্রস্তুতিমূলক কিছু দেখছেন, যে কোনো ধরনের কোনো প্রস্তুতি চলছে, সেরকম কিছু কি দেখতে পাচ্ছেন? না, আমি আওয়ামী লীগ নেতা কর্মীদের থেকে খবর পাই, তারা অনেক সময় জানায় যে তারা প্রস্তুতি নিচ্ছেন, মানে যাতে একটা বিশাল সংখ্যক মানুষ জমায়েত হয় তার প্রস্তুতি তারা নিচ্ছেন এখন থেকে। এখন এরপরে কাল থেকেই আবার তারেক রহমান সাহেব নেমে তাদের গ্রেফতার করা শুরু করবেন কিনা আমি জানি না, কিন্তু সেটাও আমি প্রস্তুতি দিল্লিতে কিছু সেরকম দেখছি না। দিল্লিতে হ্যাঁ, প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী তিনি এসেছিলেন, কারা কারা কোন কোন নেতা যেতে পারেন সব দেশে। আমার মনে হয়েছে কি জানেন, আমার যেটা মনে হয়েছে সেটা হচ্ছে যে শেখ হাসিনা এই ঘোষণাটা দিয়ে তারেক রহমান সরকারকে একটা সুযোগ দিচ্ছেন যে আলোচনার টেবিলে বসার। সেটা যদি উপেক্ষা করে তাহলে কিন্তু শেখ হাসিনা যাবেনি, তিনি তো সিদ্ধান্ত নেবেন। ভারত সরকারের তো কিছু করার নেই, যেভাবে ভারত সরকারের ভারতে তিনি এসেছিলেন সেটা আলাপ আলোচনার মাধ্যমে,